হলো আমরা স্বাধীনতার পরে আমাদের সর্বপ্রথম পোস্টিং ছিল কুমিল্লাতে এবং এই জনগণের সঙ্গে আমাদের একটা হৃদয় সম্পর্ক হয়ে গিয়েছিল। কাজেই কুমিল্লায় যখনই আসি মনে হয় যেন নিজের একটা শহরে এসেছি। আপনাদেরকে দেখলে মনটা ভরে যায়, ভালো লাগে। সারা রাস্তা ভরা যে সম্বর্ধনা দিয়েছেন আপনারা, আমাদেরকে যে সম্মান দিয়েছেন, সম্বর্ধনা দিয়েছেন, সেজন্য আমি আমার নিজের এবং 20 দলীয় সকল নেতা কর্মীর পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, কুমিল্লা অত্যন্ত একটা প্রাচীন শহর, অনেক পুরাতন শহর, ঐতিহ্যবাহী শহর কুমিল্লা। এর নাম আছে কুমিল্লা এবং কুমিল্লার লোকেরা খুব কর্মঠ। অনেক বড় বড় লোক এখান থেকে নেতা হয়েছেন, অনেক বড় বড় লোক এখানে এসে আছেন, নাম করা লোক এখান থেকে তৈরি হয়েছে। কিন্তু কুমিল্লা শহরটা আমরা কিছু উন্নয়ন করেছিলাম, এই আওয়ামী লীগ আসার পর আর কোনো উন্নয়ন হয় নাই। আমরা চাই, আপনারাও নিশ্চয় চান, সেই জন্য অবশ্যই হয়তো যদি সুযোগ দেয় আল্লাহ তাআলা, এই কুমিল্লা শহরটাকে আমরা একটু আধুনিক শহরে পরিণত করতে চাই। আমরা সুন্দর একটা আধুনিক শহরে। আপনাদের কি মনে পড়ে যে কুমিল্লায় আইয়ুব খানের সময় আপনারা আন্দোলন করেছিলেন, রাস্তা অবরোধ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের জন্য? মুরব্বীদের মনে আছে, কিন্তু তারা দেয় নাই, পারে নাই। তারপরে অনেক সরকারি গেছে। আমার সময় আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় করেছি, ঠিক কিনা? কুমিল্লা বিশ্ববিদ্যালয় হয়েছে, কুমিল্লা মেডিকেল কলেজ হয়েছে, ঠিক কিনা? আরো অনেক উন্নয়ন হয়েছে। কাজেই আমরা এই উন্নয়নের রাজনীতিতে আমরা বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী এবং জনগণের কল্যাণে বিশ্বাসী। কিন্তু আজকে যারা অন্যায়ভাবে অবৈধভাবে ক্ষমতায় আছে, তারা জনগণের কল্যাণও বিশ্বাস করে না, উন্নয়নে বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে না। আপনারা দেখলেন যে জাসদের একজন নেতা এবং তিনি মুক্তিযোদ্ধা, তিনি বলেছেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়। আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের পক্ষের দল নয় এবং আওয়ামী লীগ হলো গণতন্ত্রের পক্ষের দল নয়। যারা গণতন্ত্রের পক্ষে এবং মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়, তাদেরকে দিয়ে দেশের কোনোদিন কিছু ভালো কল্যাণ উন্নতি হতে পারে না। আজকে পরিষ্কার হয়ে গেল, তিনারা সীমান্ত পাড়ি দিচ্ছেন, কিন্তু তিনারা মুক্তিযুদ্ধ করেন নাই। রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা সব আমাদের সঙ্গে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। কেন? তারা যুদ্ধ করেছে, তাদের মধ্যে দেশপ্রেম আছে। তাই আপনাদেরকে বলতে চাই, আজকে এই ক্ষমতাসীনদের কার্যকলাপ এমন কার্যকলাপ, যে কার্যকলাপগুলি দেখলে মানুষ চিন্তিত হয়ে পড়ে। কি অবস্থা দেশের আজকে? দেশের এই যে একটু আগে অলি সাহেব বলে গেল, আমাদের সময় শুরু হয়েছিল ওই রাস্তাঘাটের কোনো কাজ, চাললেন কোনো আগায় না। সেরকম ভাবে এতদিন 7 বছর, আজকে 6 বছর ক্ষমতায় কোনো আগায় না, রাস্তাঘাটের কিছুই হয়নি। এই হলো অবস্থা। সারা দেশে উন্নয়ন নাই, কিন্তু তারা উন্নয়নের কথা বলে, তারা বলে গণতন্ত্রের দরকার নাই, উন্নয়ন। সেই উন্নয়নও তারা করে না। উন্নয়নের নামে তারা টাকা বরাদ্দ করে লুটপাট করে নিজেদের পকেটে ভরে তারা উন্নয়নের নামে। তার নমুনা আপনারা দেখেছেন। আমি বলবো যে দেশের আজকে অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। কারণ যে দেশের অর্থনীতিতে স্থবিরতা এসেছে। আজকে
অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে দেশের অর্থনীতিতে আজকে স্থবিরতা, আরেকটা দাও অর্থমন্ত্রী স্থবিরতা এসেছে। এই স্থবিরতা কাটছে না। কিসের জন্য বলেছে? সে বলেছে 1 মাসে কর্মসংস্থান কমেছে 19%। হাসিনা বলেছিল, আরে অর্থমন্ত্রী হাসিনা বলেছিল যে ঘরে ঘরে চাকরি দেবে, বলেছিল কিনা আপনাদের বলেন? কিন্তু ঘরে ঘরে কি চাকরি দিয়েছে? না। এখন অর্থমন্ত্রীর কথা অনুযায়ী এই পত্রিকাটা একটু পুরানো, নয়া দিগন্ত নাম, এই 1 মাসে কর্মসংস্থান কমেছে 19%। আর বিদেশি বিনিয়োগ কমেছে 82% বিনিয়োগ কমে গেছে। এবং অর্থমন্ত্রী আজকে এতই নাখোশ, কি করবে? এই দলে তো কোনো গণতন্ত্র নেই। এরা বলে যে দলীয় শাসন, একদলীয় শাসন না, এক ব্যক্তির শাসন এবং শোষণ চলছে এখানে। এক ব্যক্তি, শুধুমাত্র এক ব্যক্তি। অর্থমন্ত্রী করার কোনো ক্ষমতা নেই, কোনো করার ক্ষমতা নেই, বলার ক্ষমতা নেই। তাই বলছে দুরবস্থায় 5 রাষ্ট্রীয় ব্যাংক দুরবস্থায়। অর্থমন্ত্রী নিজেই হতাশ। 5টা রাষ্ট্রীয় ব্যাংকের সব, এবং সেই জন্য বলেছে কি জন্য? ব্যাংকগুলো পরিচালনা পর্ষদে দলীয় বিবেচনায় লোক নিয়োগ করা ঠিক হয় না। এখানে দলীয় লোক ছাড়া কাউকে চাকরি দেয় নাই তারা, এবং সেইসব দলীয় লোককে চাকরি দিয়েছে তারা কেউ ব্যাংকের কাজ জানে না। ব্যাংকের কাজটা একটু টেকনিক্যাল, সেজন্য সবাই পারে না। এই আওয়ামী লীগ যাকে তাকে রামসান যদুমধু তাদেরকে ব্যাংকের চাকরি দিয়ে দিয়েছে। ফলে ব্যাংকের টাকা সব লুট হয়ে গেছে। এখন রাষ্ট্রীয় ব্যাংক 5টি ব্যাংক খোকলা অবস্থায় পড়েছে। সেজন্যই অর্থমন্ত্রী নিজেই বলেছেন যে আমরা ব্যর্থ হয়েছি। আমার ভাষা নয়, তাদের মন্ত্রীর ভাষা এটা, আমরা ব্যর্থ হয়েছি। তিনি বলে নাই যে আমি ব্যর্থ হয়েছি, বলেছে আমরা। তার মানে এই অবৈধ সরকার এরা ব্যর্থ হয়েছে। তাহলে এই ব্যর্থ সরকারের কি ক্ষমতায় থাকার অধিকার থাকতে পারে? ব্যাংকে কার টাকা থাকে? জনগণের, আপনাদের টাকা না, জনগণের। সেই টাকা তারা লুটে নিয়ে যাচ্ছে এই আওয়ামী লীগ। ভুয়া কাগজে ব্যাংক লুট, বাংলাদেশ প্রতিদিন। এটা আমার কোনো কথা নয়, খবরের কাগজ যা জানে তাই লিখেছে তারা, এবং প্রতিনিয়ত এই কাজগুলি করছে। কাজে দেশের অর্থনীতি অবস্থা অত্যন্ত খারাপ। এই যে আমাদের গার্মেন্টস শিল্প, সেই গার্মেন্টস শিল্পটা প্রথমে শুরু করে জিয়াউর রহমান, এবং বাংলাদেশ গার্মেন্টসে খুবই ভালো করছিল। সারা বাংলাদেশে ব্যাপক গার্মেন্টস ফ্যাক্টরি হয়েছে, এবং আমাদের অনেক মহিলা সেই গার্মেন্টস শিল্পে কাজ করে, তাদের কর্মসংস্থান হয়েছে সেখানে। আজকে গার্মেন্টস একের পর এক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, বা মালিকেরা না পেরে বিক্রি করে দিচ্ছে, বিদেশিরা কিনে নিচ্ছে। ফলে কি হচ্ছে? আমরা গার্মেন্টসে আগে কয় নম্বরে ছিলাম? আগে ছিলাম 2 নম্বরে। আমরা যখন ছিলাম, প্রথম হলো চায়না, দ্বিতীয় বাংলাদেশ। এখন আমরা চলে এসেছি 4 নম্বরে। আমরা দিনে দিনে পিছনের দিকে যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি। এই হলো আওয়ামী লীগের শাসন আমল। কাজে আওয়ামী লীগের শাসন আমলে কোনোদিনও ভালো কিছু হয় না। তাদের সময় শুধু একটা জিনিস হয়, লুটপাট, দুর্নীতি আর অত্যাচার। প্রিয় ভাইয়েরা, সেজন্যই আজকে এই লুটপাট দুর্নীতির হাত থেকে কুমিল্লার মতো একটা ঐতিহ্যবাহী শহর
এবং অত্যন্ত সচেতন নাগরিক। এই যে এখানে এমপ্লয়মার দেখছেন, রেজিস্ট্রার অফিস দেখছেন, আরো অনেক সিএসপি কুমিল্লা থেকে হয়েছে। তাদের মতো লোকজন কুমিল্লার মতো হইতে, কিন্তু কুমিল্লার মতো হইতে তারা আজকে এই অবস্থা। সেই জন্যই আজকে একমাত্র হলো এই সরকারের নীতি হলো কি নীতি? এদের একমাত্র দুর্নীতি। ঠিক কিনা? আমি ঠিক বলেছি? দুর্নীতি, একমাত্র নীতি হলো দুর্নীতি, আর কোনো কথা নাই। যত পারো তাড়াতাড়ি লুটে ফুটে নাও, সব এই নীতিতে তিনারা এখন কাজ করছে। সেজন্যই হয়েছে যে আওয়ামী লীগের কি অবস্থা দেশে। আওয়ামী লীগের লোকেরা মন্ত্রী বলেন, এমপি বলেন, সব লুটপাট করছে। আপনারা নির্বাচন কমিশনের হিসাবটা নিশ্চয় দেখেছেন। নির্বাচন কমিশনে প্রথম যখন হিসাব জমা দিয়েছিল, তারপর এমপি মন্ত্রী হওয়ার পর কত গুণ সম্পদ তারা বৃদ্ধি করেছে। এটা যখন পত্রিকায় বেরোলো, ইন্টারনেটে বেরোলো, তখন এটা বন্ধ করে দেয়া হলো। কারণ যে জনগণ দেখে ফেলবে, জেনে ফেলবে তাদের প্রকৃতি, সেই জন্য তাদের দুর্নীতি, সেই জন্য এটা বন্ধ করে দেওয়া হলো। কিন্তু এই দুর্নীতির জন্য আমাদের একটা কমিশন আছে, কি? দুর্নীতি দমন কমিশন, দুদক যাকে বলে, ঠিক কিনা? দুদক। এই দুদক আওয়ামী লীগের যত দুর্নীতি আছে সবার তদন্ত করেছে। মন্ত্রী এমপিদের তদন্ত করে প্রথমে রিপোর্ট দিয়েছে যে তারা দুর্নীতির সঙ্গে জড়িত। তারপরে বললাম যে এক ব্যক্তির শাসন চলছে, সেই ব্যক্তির ওখান থেকে ওহী নাজিল হলো যে কোনো দুর্নীতির কথা বলা যাবে না, সমস্ত দুর্নীতি থেকে এই আওয়ামী লীগের চোরদেরকে মুক্তি দিতে হবে। যখন এই দুর্নীতি দমন কমিশন হয়ে গেল, দায় মুক্তি পাচ্ছেন ক্ষমতাসীনেরা সব দুর্নীতি থেকে মুক্তি পেয়ে গেল। তাই এর নাম হলো দায় মুক্তি কমিশন, দুর্নীতি দমন কমিশন নয়, দায় মুক্তি কমিশন। এই কমিশন হলো কাজে এদের মাধ্যমে আজকে সরকারি এর মাধ্যমেই তারা একের পর এক দুর্নীতি করে চলেছে। আপনারা দেখেছেন আজকে সরকার, আজকে যদি দেখেন এই আওয়ামী লীগের সময় কি হয়েছে, ওর কাগজটুকু আওয়ামী লীগের সময় এই যে বলে 2005 সালের নির্বাচনের কথা বলল। একটু আগে শফিউল আলম প্রধান নির্বাচনটাকে কি বলল? 5ই জানুয়ারি নির্বাচনটা কি মার্কা সে দেখিয়েছে, ছবি দেখাইছে, বলছে কি কুত্তা মার্কা। সেই হলো সেটা কিভাবে নির্বাচন করা হয়েছে আপনারা দেখেছেন। আপনারা বলেন, আমরা ডাক দিয়েছিলাম জনগণকে যে আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন না, যে ভোট কেন্দ্রে যাবেন না। আমরা ভোট বর্জন করেছিলাম। আওয়ামী লীগ আর তাদের দোসর কয়েকজন ছাড়া কেউ নির্বাচনে অংশগ্রহণ করে নাই। সকল দল বর্জন করেছিল নির্বাচন এবং ভোটও বর্জন করেছিল। সেই ভোট বর্জন করেছিল, কিন্তু তাদের ভোট বর্জন করলেও এই যে তাদের একটা ইলেকশন কমিশন আছে, এই ইলেকশন কমিশন হলো একটা আজ্ঞাবহ পাও চাটা, আওয়ামী লীগের মতো পাও চাটা নির্বাচন কমিশন। এরা এই নির্বাচন 2 দিন হিসাব মিলাতে পারে নাই। 3 দিন পর বলছে যে কত 40% না কত ভোট হয়েছে, যেখানে 5% ভোটও পড়ে নাই। ভোট কেন্দ্র সব খালি ছিল। আপনারা বলেন, আপনাদের এখানে কোনো ভোট হয়েছে?
ভোট হয় নাই। আপনি গেছিলেন ভোট কেন্দ্রে? আওয়ামী লীগেরাই তো যায় নাই ভোট কেন্দ্রে, তারাই তো জনগণের পিটুনির ভয়ে তারা ভোট কেন্দ্রে যায় নাই, গণধোলার ভয়ে জনগণ ভোট কেন্দ্রে যায় নাই, ভোটই তো হয় নাই। ভোট কেন্দ্রে কুকুর শুয়ে আছে, ছাগল বসে আছে, প্রিজাইডিং অফিসার ঘুমাচ্ছে, এই হলো ভোট কেন্দ্রের দৃশ্য। সময় থাকলে তো বহু ছবি আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু এইগুলো সমস্ত সত্যি ঘটনা। কাজে এই সরকার যেখানে 154টা সিটে কোন নির্বাচন ছাড়াই তারা নির্বাচিত বলিয়া ঘোষণা করা হইল, আর 147টার মধ্যে বোধহয় 57টা সিটেই বোধহয় কোনো ভোট পড়ে নাই, আর অন্যগুলো বলে 10, 12, 9 ভোট, এর বেশি হয় না। তাহলে এরা কি করে নির্বাচিত হবে? এরা তো অনির্বাচিত। কাজে এই পার্লামেন্ট যে, এই পার্লামেন্ট এক সম্পূর্ণ অবৈধ, এবং এই পার্লামেন্ট থেকে কোনো আইন পাশ করার ক্ষমতা তাদের নাই, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা বৈধ নয়, অবৈধ পার্লামেন্ট। তারা ক্ষমতার জোরে এখন যাই করুক, কিন্তু এই আইন টিকবে না। তারা এই যে সাংবাদিকরা অনেক পরিশ্রম করে, বেচারারা রাত দিন কোনো কিছু ঝুঁকি নিয়ে কাজ করে, সেখানে সাংবাদিকদের জন্য পর্যন্ত কি গরম, সাংবাদিকদের আইনটা কি গণপ্রতিরোধ আইন নাকি? সাংবাদিকদের জন্য একটা আইন করলো, কি ওটা গণপ্রতিরোধ আইন নাকি? সম্প্রচার নীতিমালা, সম্প্রচার নীতিমালা। সেখানে নানা রকম বাধা আছে, যে বিরোধী দলকে কোনো কিছু প্রচার দেওয়া যাবে না, বিরোধী দলের লেখা যাবে না, অন্যদেরটা লিখতে পারবে। এই হলো সম্প্রচার নীতিমালা। এবং সাংবাদিক, এই সাংবাদিকদের তারপরে আরেকটা আইন পাশ করলো, সেই কয়েকদিন আগে জজদের, কোর্টের বিরুদ্ধে কি দায় মুক্তি, পার্লামেন্ট থেকে দায় মুক্তি, এইটা ইমপিচমেন্ট। দরকার হলে পার্লামেন্ট থেকে তারা যেই জজ সাহেবই একটু নিরপেক্ষভাবে বিচার করবেন, তাদের পছন্দ না হলে তাকে পার্লামেন্ট থেকে বিদায় করে দেবে। এবার পার্লামেন্ট তো তাদের নিজেদের ঘর হয়ে গেছে, পার্লামেন্ট তো এখন জনপ্রতিনিধিদের কোনো এটা প্রতিনিধিত্ব করছে না, নিজেদের ঘর। যেই কিনা তারা যা বলবে তার বাইরে যদি কোনো জাজ সাহেব রায় দেয়, তাহলে তারা তাদেরকে যখন তখন চাকরি থেকে বহিষ্কার করে দেবে, বিদায় করে দেবে। কিন্তু আমি বলতে চাই, এই পার্লামেন্ট যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত নয়, কাজে এই আইন পাশ করলেও এটা বৈধতা পাবে না, পাবে না, পাবে না। আজকে জজ সাহেবদের হাত বেঁধে দিয়েছে আওয়ামী লীগ, তারা যা বলবে, হাসিনা যা বলবে সেটাই শুনতে হবে। সেজন্যই আজকে নিজেদের মামলা নিজেরা তুলে নিয়েছে, আর আমাদের মামলাগুলো সব রেখে দিয়েছে, যেটা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় দেয়া। আমাদের নামে নতুন নতুন মামলা দিচ্ছে আমাদের প্রত্যেকটা নেতাকর্মী। এই যে বলেন যে ব্যারিস্টার রফিক বলেন এম.কে. আনোয়ার বয়স্ক লোক, তার নামে পর্যন্ত মামলা দেওয়া হচ্ছে। কি মামলা? গাড়ি পুরানো মামলা। কাজেই এম.কে. আনোয়ারের মতো লোক একজন ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, মন্ত্রী ছিলেন বারবার, তিনি কি গাড়িতে আগুন দিতে যাবেন? তবে আওয়ামী লীগের লোকজনদের অবশ্যই অভ্যাসটা আছে, তারা করে। কাজেই তারা তাদের নিজেদের অভ্যাসটা অন্যের উপর চাপিয়ে দিতে চায়। এম.কে. আনোয়ার প্রত্যেকের নামে মামলা দেওয়া আছে। এখন তাদের নামে 8,000 মামলা ছিল, হাসিনার নামে 15টা মামলা ছিল। হাসিনা এই যে MiG-29
কিনেছিল, এটা জালিয়াতি করেছে, বলেছে নতুন আসলে পুরানো, বেশি দাম দিয়ে কিনেছিল। ফ্রিগেটই ছিল না, ওটা জোড়াতালি দেওয়া সবই ছিল। এই মামলাগুলিতে হাসিনার সাজা হতো। আমি তার কাছে জানতে চাই, এই মামলাগুলি কেন উঠিয়ে নিলেন? আপনিও নিরপেক্ষ কোর্টের মাধ্যমে ফেস করতেন, দেখতাম কত সাহস। সেই জন্য তো মঈনুদ্দিন ফখরুদ্দিনের পা হয়েছিলেন। মঈনুদ্দিন ফখরুদ্দিন তো আমার কাছে এসেছিল, আমি তো তাদের ডাকে সাড়া দেইনি। আমি বলছি আমি কোনো অন্যায় করি নাই, আমার পরিবার কোনো অন্যায় করে নাই, তাই আমি দেশ ছেড়েও যাব না এবং তোমাদের সঙ্গে কোনো আঘাত করবো না, করি নাই সেটা আমি। এবং সেজন্যই তাহলে মঈনুদ্দিন ফখরুদ্দিন তো আমাকেও ক্ষমতার কথা বলেছিল। আমি বলেছি তোমাদের বৈধতা তোমরা পেতে পারো না, অন্যায়ভাবে অবৈধভাবে তোমরা ক্ষমতা দখল করে দেশটার ক্ষতি করেছ। সেজন্য আমি তাদের সঙ্গে রাজি না হতে তারা আমার মামলা, তারা হাসিনাকে ক্ষমতায় বসায় এবং আমাদেরকে মাত্র 35টা সিট, যেটা বিএনপি কোনোদিনও পেতে পারে না। বিএনপি সবসময় দেখেছেন সারা দেশে আমরা যাচ্ছি, কি অবস্থা, বিএনপির পেছনে মানুষের ঢল নামছে। আজকে যদি সেই জন্যই আমরা বলি, হাসিনা আপনারা যদি এতই জনপ্রিয় হন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে প্রমাণ করুন যে জনপ্রিয় আপনারা, জনপ্রিয়তা আপনাদের আছে, জনগণ আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সেই সাহসটা নাই। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার সাহস নাই। ভোট জালিয়াতি করে এইচটি ইমাম, তাদের ইমাম, এইচটি ইমাম হাসিনাদের ইমাম, তিনি হলেন তাদের চিফ কোঅর্ডিনেটর ছিল ইলেকশনে, সমস্ত দায়িত্ব ছিল ইলেকশনে তার। এবং তিনি নিজে কয়েকদিন আগে খবরের কাগজে সব ঝাড়িঝুড়ি ফাঁস করে দিয়েছে, কিভাবে তিনি ইলেকশন ম্যানিপুলেট করেছে, কিভাবে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, নিজেদের লোকজনকে বসিয়েছে, ভোটিং সেন্টারে বসিয়েছে, কিভাবে ব্যালট বাক্সে তারা ব্যালট পেপার ভরেছে, এইগুলি সমস্ত তথ্য আপনারা পড়েন নাই, কাগজে পড়েছেন না? তাহলে এই এইচটি ইমাম এখনো কেন চাকরিতে আছে? এইচটি ইমাম এত বড় সত্য কথা বলার পর আওয়ামী লীগেরও ক্ষমতায় থাকা উচিত না, এইচটি ইমামেরও ক্ষমতায় থাকা উচিত না, তাদের অবিলম্বে বিদায় নিতে হবে। কেন? এইচটি ইমামের মতো লোক ক্ষমতায় থাকতে পারে না। এইচটি ইমাম কার লোক? এইচটি ইমাম পাকিস্তান আমলে তার 303-তে তার চাকরি গেছে, দুর্নীতির জন্য তার চাকরি গেছে। এইচটি ইমাম মুশতাক যখন ক্ষমতা নিয়েছে আওয়ামী লীগের কাছ থেকে, তখন ক্যাবিনেট সেক্রেটারিকে ক্যাবিনেটের রোধ করিয়েছে এই এইচটি ইমাম, তখন এইচটি ইমাম। কাজে এখন হাসিনা ক্ষমতায়, হাসিনাকে কিভাবে ক্ষমতায় রাখবে, যত রকমের শয়তানি এবং কুবুদ্ধি আছে তার মাথায় এগুলো ভর্তি, তিনি এগুলো দিয়ে থাকেন। কাজে নিয়েই ইমামকে নিয়ে ইমামতি করলে সেই নামাজও হবে না, সেটা হালালও হবে না, এইটা হবে বেঈমানি। এই ইমামের পিছনে না থাকলেই বরং তাদের জন্য উপকার হবে, এরকম ইমামের পিছনে থাকা ঠিক নয়। প্রিয় ভাইয়েরা, এই আওয়ামী লীগ আজকে তারা গণতন্ত্রের কথা বলে, আজকে তারা উন্নয়নের কথা বলে, কোথাও গণতন্ত্র নেই, উন্নয়ন নেই। আওয়ামী লীগের লোকজন কে আওয়ামী লীগই তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। কুমিল্লা তো আছে জানি, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ আছে না? আছে। কিন্তু এই লীগদের কাজ কি? এই লীগদের কাজ হলো এখন জমি দখল করা, বাড়ি দখল করা, টেন্ডারবাজি করা, মানে ভর্তি বাণিজ্য, এই কাজগুলি তারা করে, এই কাজগুলি তারা করে। আপনারা দেখেছেন
সেই জন্য পত্রিকা পর্যন্ত লিখছে। এই পত্রিকা আমাদের নয়, এই যুগান্তর। এই যুগান্তরের ছবি একটা দিয়েছে, দেখতে পাচ্ছেন? সেখানে দেখাচ্ছে এরা কেউ পুলিশ নয়, এরা সব ছাত্রলীগ যুবলীগের গুন্ডা বাহিনী। এদের হাতে আগ্নেয়াস্ত্র। আমি বলি, আওয়ামী লীগের পুলিশরা কিংবা আওয়ামী লীগের নেতা কর্মীরা কি চোখে দেখে না? বিএনপির কারো কিছু না থাকলেও তাদেরকে ধরে নিয়ে যেয়ে মিথ্যে অস্ত্র মামলা দিয়ে তাদেরকে জেলে দেওয়া হয়, অথচ প্রকাশ্য রাজপথে তারা এই অস্ত্র নিয়ে মানুষের উপরে হামলা করে। যার জন্যই বলেছে খবরের কাগজ বিনিয়োগে 11 বাধা। 11 বাধা। প্রথম বাধা হলো টেন্ডারবাজি, দখলদারি, চাঁদাবাজি, বিদ্যুৎ নাই, বিশ্বের সবচেয়ে খারাপ অবস্থায় এখন বাংলাদেশ। তারপরে ব্যাংকে হলো সুদে ঋণের উচ্চ সুদ দিতে হয়, তার জন্যই বিনিয়োগ বিদেশি দেশি কোনো বিনিয়োগ হচ্ছে না, বাংলাদেশে বিনিয়োগ হয় না। এই আওয়ামী লীগের কত ছবি দেখবেন, কত দেখাবো। এই দেখেন সব অস্ত্র হাতে নিয়ে এগুলোকে আওয়ামী লীগ আলার চোখে দেখে না। পুলিশ তো এখানে আছে, পুলিশদের জিজ্ঞাসা করি, আপনারা দেখেন না এদেরকে? কেন এদের ধরা হয় না? আপনারা দেখেন কেন এদেরকে ধরা হয় না? আপনারা যদি না ধরেন তাহলে আপনাদেরকে বলতে হবে, আপনাদের কি কোনো নির্দেশ আদেশ আছে যে এদেরকে ধরা যাবে না? এরা অস্ত্র নিয়ে চলাফেরা করতে পারবে, এরা সব কিছু নিয়ে চলাফেরা করতে পারবে, এরা মানুষ খুন করতে পারবে, মানুষ গুম করতে পারবে, সেই লাইসেন্স কি তাদের দেয়া আছে? এই যে আরেকটা ছবি, পুলিশ ভাইরা দেখেন, এই যে একজন নিচে আছে, দেখবে এই যে অস্ত্র হাতে সব আওয়ামী লীগের গুন্ডা বাহিনী। এই জায়গায় আওয়ামী লীগের গুন্ডা বাহিনী বিশ্বজিৎকে কিভাবে তারা মারছে। সে বলেছে যে আমি কোনো রাজনীতি করি না, আমি নিরীহ, আমি একটা দর্জির দোকানে কাজ করি, আমি কোনো দলের সঙ্গে জড়িত নয়। তারপরে সে বলেছে আমার পরিচয় আমি একটা হিন্দু মানুষ, কিন্তু তাকেও তারা রেহাই দেয় নাই। ছাত্রলীগের গুন্ডা বাহিনী তাকে মেরে মেরে কুপিয়ে তাকে হত্যা করেছে এবং তারা কোনো বিচার পায় না। সেই সব আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেদের ছেড়ে দেওয়া হয়েছে। এই ভয়াবহ অস্ত্রটা দেখতে পাচ্ছেন কিভাবে? এটা কি পুলিশ? এটা কি র্যাব? এটা কে? এটা ছাত্রলীগ যুবলীগ। এরা হলো। এই অস্ত্র কোথায় পেল? আমি জানতে চাই হাসিনার কাছে, এই অস্ত্র পেল কোথায়? কেমন করে এর হাতে এই অস্ত্র হলো? এই লোককে কেন ধরা হয় না, কেন গ্রেফতার হয় না এরা? তার জবাব দিতে হবে। ছাত্রলীগ যুবলীগের অস্ত্রধারীদের গ্রেফতার করতে হবে, তাদের নামে মামলা দিতে হবে, তাদেরকে জেলখানায় পুরতে হবে। এই হলো অবস্থা প্রিয় ভাইয়েরা। তারপরে আজকে আমরা যদি বলি, দেখেন এই যে দেশে শান্তি নিরাপত্তার জন্য র্যাব গঠন করা হয়েছিল আমাদের সময়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ভালো কাজ করেছে। যারা খারাপ লোক তাদের বলেছে তোমরা রাজনীতির সঙ্গে নয়, এখানে বিএনপি আওয়ামী লীগ জামাত কোনো দল দেখা হবে না, যে সত্যিকারে খারাপ সন্ত্রাসী তাদেরকে ধরতে হবে, তাদের বিচার করতে হবে। এইভাবে র্যাব তখন কাজ করেছে এবং দেশে এবং বিদেশে প্রশংসা লাভ করেছে। সেই র্যাব হয়ে গেছে এখন খুনি, সেই র্যাব হয়ে গেছে খুনি। বহু খুন আর গুম হত্যা করেছে এই র্যাব। একটা ছোট্ট ঘটনা বলবো, নারায়ণগঞ্জের ঘটনা আপনারা সকলেই পড়েছেন খবরের কাগজে, ঠিক কিনা? টিভিতে দেখেছেন। নারায়ণগঞ্জে বলে 9 খুন, 9 না আসলে 11 খুন। এর সঙ্গে জড়িত কারা? আওয়ামী লীগের গডফাদার যারা আছে নারায়ণগঞ্জে তারা, এবং পুলিশ র্যাব তারা জড়িত এর সঙ্গে। এমনকি র্যাবের কয়েকজনকে নিয়ে জেলখানায় ভরা হয়েছে, তারা স্বীকার করেছে এর সঙ্গে তারা জড়িত ছিল। কিন্তু আসল যে আছে, আসল লোক এখনো পর্দার অন্তরালে রয়ে গেছে। কে সেই লোকটি?
র্যাবেরই একজন, যার নাম হলো কর্নেল জিয়া। এই কর্নেল জিয়াকে না ধরা পর্যন্ত র্যাবের এই গুপ্ত হত্যা বন্ধ হবে না। এবং এই জিয়াকে আদেশ নির্দেশ কোথা থেকে আসে, তার ওহী নাজিল হয় কোথা থেকে? ওই 1 নম্বরের কাছ থেকে, আর যিনি নিরাপত্তার দায়িত্বে আছেন তার কাছ থেকে। কাজেই আমি বলতে চাই, এবং সারা পৃথিবী আজকে দাবি করেছে যে অবিলম্বে র্যাবকে বাতিল করতে হবে। তাহলে এই জনগণ, নিরীহ জনগণকে যাকে ইচ্ছা তাকে তুলে নিয়ে যায়, তাদের কাছ থেকে এরা ভাড়াটিয়া হয়ে গেছে, তাদের কাছ থেকে অনেক মোটা অঙ্কের টাকা দাবি করে, টাকা দিতে পারলেও তারা ছাড়া পায় না। এইভাবে র্যাব এখন মানুষ খুন করা বাহিনীতে পরিণত হয়েছে। তারা প্রতিনিয়ত মানুষ গুম করছে আর খুন করছে। তাই বিদেশি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারপরে মানবাধিকার সংগঠনগুলো যত আছে, দেশি এবং বিদেশি যেগুলো আছে, তারা সকলে দাবি করেছে, এবং বাংলাদেশের সুধীজন সহ সকলে দাবি করেছে এই র্যাবকে অবিলম্বে বাতিল করতে হবে। র্যাবকে বাতিল করতে হবে। র্যাব দিয়ে আর জনগণের কোনো কল্যাণ করতে পারবে না। তারা এখন খুনি, জাকুলা এবং টাকার লোভী হয়ে গেছে। র্যাব এই কাজ করছে, তাই র্যাব বাতিল করতে হবে এবং অবিলম্বে জিয়াকে চাকরি থেকে বরখাস্ত করে তাকে আইনের আওতায় আনতে হবে, যাতে সত্যি ঘটনাগুলি যে এতই করেছি। আমাদের এই কুমিল্লার লাকসামের হিরো সহ 7 জন, হিরু পারভেজ সহ আরো 7 জনকে তারা ধরে নিয়ে গেছে এই র্যাব। হিরুর ওয়াইফ নিজে আমাকে বলেছে, র্যাব নিয়ে গেছে, বলেছে আমরা এই 1 ঘন্টার মধ্যে ফিরিয়ে দিয়ে যাব। কিন্তু 1 ঘন্টা কেন, আজকে প্রায় বছরের উপরে হতে চলল, কিন্তু এখন পর্যন্ত তারা তাদের পরিবারের কাছে ফিরে আসে নাই। কাজে র্যাব যে ঢাকা শহরে কত লোককে গুম করেছে, সারা বাংলাদেশে কত লোককে গুম করেছে র্যাব, পুলিশ, কাজেই সেই হিসাব আমাদের কাছে আছে। আমাদের এই আন্দোলন চলাকালীন সময়ে 2013 সালে 310 জন লোককে তারা হত্যা করেছে, আর 65 জন লোককে তারা গুম করেছে। এই পুলিশ র্যাব বাহিনী, পুলিশ র্যাব বাহিনী তারা গুম করেছে। পুলিশ এখন পত্রিকাগুলো পড়ছে, পুলিশকে আইনের মধ্যে পড়ে না। পুলিশকে কি আইনের ঊর্ধ্বে? পুলিশকেও আইন মেনে চলতে হয়, কিন্তু পত্রিকায় দিয়েছে যেসব কাজ কারবার করছে আইনের ঊর্ধ্বে নয় পুলিশ আইনের ঊর্ধ্বে নয়। কিন্তু তারা যখন যাকে ইচ্ছা ধরে নিয়ে যাচ্ছে, বাড়ির থেকে গুম করছে, খুন করছে, টাকা দাবি করছে। আরে জীবিতটা তোমরা বলছে যে এই মানব জমির পত্রিকায় গড়ে প্রতি মাসে অপরাধে জড়াচ্ছে 100 পুলিশ, প্রতি মাসে 100 পুলিশ গড়ে জড়াচ্ছে অপরাধের সঙ্গে। তাহলে দেশের কি অবস্থা হবে? আমি সব পুলিশের কথা বলছি না, আমি বলছি পুলিশের মধ্যে অনেক ভালো লোক আছে, অনেক দেশপ্রেমিক আছে, অনেক যোগ্য লোক আছে। তাদেরকে বলবো তাদের দেশের কথা চিন্তা করা। এরা আপনাদের ভাই, বন্ধু, জনগণ। আপনাদের যেমন পরিবার পরিজন, ছেলে মেয়ে আছে, এরাও আপনার ভাই, বন্ধু, ছেলে মেয়ের মতো। কাজে এদেরকে নিয়ে অন্যায়ভাবে আপনারা তাদের উপর অত্যাচার জুলুম করবেন না, গুম করবেন না, খুন করবেন না এদেরকে। কিন্তু একটা বিশেষ জেলা আছে, তারা ভাবে আমরা আইনের ঊর্ধ্বে। বিশেষ জেলার পুলিশেরা, সব পুলিশ নয়, এই বিশেষ জেলার পুলিশেরা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে মনে করে, এবং তারা মনে করে আমরা যা কিছুই করি না কেন, আমাদের একটা জায়গা আছে, ওই জায়গা থেকে
আমরা সব কিছু আমাদের মাফ হয়ে যাবে। আমরা যত অপরাধ করি না কেন সব অপরাধ থেকে আমরা মাফ পেয়ে যাব, ক্ষমা পেয়ে যাব। এই হলো পুলিশের কারবার। কাজে পুলিশ বাহিনীকে আমি বলবো যে আপনারা হলেন জনগণের সেবক, জনগণের নিরাপত্তা দিতে হবে আপনাদেরকে। আপনারা জনগণের উপরে জুলুম করবেন না। আসুন, পুলিশ বাহিনীকে বলবো আসুন, দেশটার আজকে যে দুরবস্থা করেছে আওয়ামী লীগ, এর হাত থেকে দেশকে বাঁচানোর জন্য আপনার স্বার্থে, আপনার ছেলের ভবিষ্যতের স্বার্থে, একদিন দেশটাকে সুন্দর করার জন্য আপনারা সকলে নিয়ম মেনে, আইন মেনে কাজ করেন। তাহলেই শুধুমাত্র আপনারা দেশের মানুষের সমর্থনটা লাভ করবেন, নাহলে প্রশ্নবোধক চিহ্ন হয়েই থাকবে। আরেকটা জিনিস, এরা পুলিশেরই লোক, ডিবি নাম শুনছেন? ডিবি, ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিবি। এই ডিবি নাকি এখন দায়িত্ব নিয়েছে কি কন্ট্রাক্ট কিলিংয়ের। কন্ট্রাক্ট কিলিং করে ডিবিরা, সেই জন্য কন্ট্রাক্ট কিলিং, টাকা নিবে, এত ধরে নিয়ে যাবে, টাকা দাবি করবে, টাকা দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, না হলে তারা মানুষ খুন করবে। এই আওয়ামী লীগের আমলে কেন বনে জঙ্গলে, রাস্তার আশেপাশে, নদী নালায় কেন এত লাশ পাওয়া যায়? এত লাশ কোথা থেকে আসে? এর আগে তো হয় নাই। এইটা হয়েছিল স্বাধীনতার পরে, আওয়ামী লীগের সময়ে হয়েছিল। আবারও এইটা এখন শুরু হয়েছে। তখন বিএনপি ছিল না। আজকে যে জাসদ বলছেন এরা ছিল, আওয়ামী লীগ ছিল। একজন অপরজনকে দোষ দেয়। আওয়ামী লীগ বলে ওরা তাদের 30,000 লোক মেরেছে, ওরা বলে ওরা ওদের 20,000 লোক মেরেছে। তাই খুনিরা এক হয়ে আজকে দেশে খুনের রাজত্ব কায়েম করেছে। আর ওইদিকে হচ্ছে এরশাদ আর এক খুনি। এরশাদ কয়েকদিন আগে মিলন হত্যা দিবস গেছে। মিলনকে কে খুন করেছে? এরশাদ করে নাই। এরশাদের সময় মিলন খুন হয়েছে। জয়নাল, জাফর, দীপালি সাহা, মিলন, নূর হোসেন গণতন্ত্রের জন্য জীবন দেয় নাই। স্বৈরাচার নিপাতজাত কে বুকে পিঠে লিখেছিল? নূর হোসেন না? মনে পড়ে আপনাদের? সেই তাকে সাথী করেছে আজকে হাসিনা। হাসিনা কাদের দ্বারা বেষ্টিত? এখন খুনিদের দ্বারা বেষ্টিত হাসিনা। এখন সমস্ত খুনিরা তার সঙ্গে হয়েছে। এই জন্যই তো এরা জানে এদের গদি না থাকলে এদেরকে জনগণ পিষে ফেলবে, কিছু রাখবে না এই জনগণ। সেই ভয়ে তারা গদি ছাড়তে চায় না। আমরা তো বলি নাই আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দাও। আমরা বলেছি যে আমরা দেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। নিরপেক্ষ সরকার চাই এই কারণে এইচটি নামের কারসাজির পরে আর আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হতে পারে না, এটা পরিষ্কার হয়ে গেছে। সেই জন্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে নির্বাচন চাই। সকল দলের অধীনে নির্বাচন চাই। সেখানে জনগণ যাদেরকে ভোট দিয়ে আনবে তারাই দেশের দায়িত্ব পরিচালনা করবে। এই যুবকদেরকে বলি, আজকে এত যুবক নতুন ভোটার হয়েছে, তোমাদেরকে তোমাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, তোমাদেরকে কর্মসংস্থান থেকে বঞ্চিত করেছে আওয়ামী লীগ। নিচেরা লুটে খাচ্ছে আর তোমাদের ভোটের অধিকারও কেড়ে নিয়েছে, তোমাদের কর্মসংস্থানও নেই। আমরা বলতে চাই এটা চলতে পারে না। আগামী দিনে এই যুবকরাই দেশের প্রতিটি কাজে অংশগ্রহণ করবে, দেশের উন্নয়নের কাজে অংশগ্রহণ করবে, দেশে গণতন্ত্রের পক্ষে তারা শক্তি থাকবে। এই যুবক সারা পৃথিবীতে আজকে তারা চলছে। তারা এখন ইন্টারনেট ভালো বুঝে, আইটি ভালো বোঝে, তারা টুইটার চেনে, ফেসবুক, সব কিছুতে শিক্ষিত ছেলেপেলেরা। এরা আজকে ফ্রাস্ট্রেশনে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর আওয়ামী লীগের এই গুন্ডা বাহিনীরা আজকে এই ছেলেদের ফ্রাস্ট্রেশন দেখে তারা ড্রাগের ব্যবসাও ধরেছে।
ড্রাগের ব্যবসা ধরেছে, কি কি ড্রাগ, ফ্যান্সি ড্রিল, ইয়াবা, আরো কত কিছু। আপনারা দেখলেন না কয়েকদিন আগে আওয়ামী লীগে তথাকথিত এক এমপি, টেকনাফের কি নাম, বদি, ড্রাগের ব্যবসা করত, সেই এমপিকে তারা বেল দিল। ডক্টর মোশাররফের মতো শিক্ষিত মানুষ বেল পায় না, আর তাকে কেন বেল দেওয়া হবে? এরকম একজন চোরা কারবারিকে বেল দেওয়া হলো। তারপরে কায়কোবাদ, তার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে দেশে আসা থেকে বিরত রেখেছে। এই হলো আওয়ামী লীগ। খুনিদের সব ছেড়ে দিচ্ছে জেলখানা থেকে, চোরদের সব ছেড়ে দিচ্ছে, আর সমস্ত বিএনপি বলেন, আমাদের 20 দলের জামাত বলেন, অন্যান্য দল বলেন, তাদেরকে জেলখানায় তারা বন্দী করছে। তারা ভাবছে তাদেরকে বন্দী করে রাখলেই বলে তারা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারবে। পারবে না, তাদের ক্ষমতা চিরস্থায়ী নয়, খুব শীঘ্রই তাদের পতন হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করতে চাই। আর 2000 দিতে হবে, যখন এই দুর্নীতি দমন কমিশন হয়ে গেল, দায় মুক্তি পাচ্ছেন ক্ষমতাসীনেরা সব দুর্নীতি থেকে মুক্তি পেয়ে গেল। তাই এর নাম হলো দায় মুক্তি কমিশন, দুর্নীতি দমন কমিশন নয়, দায় মুক্তি কমিশন। এই কমিশন হলো কাজে এদের মাধ্যমে, আজকে সরকারি এর মাধ্যমেই তারা একের পর এক দুর্নীতি করে চলেছে। আপনারা দেখেছেন আজকে সরকার, আজকে যদি দেখেন এই আওয়ামী লীগের সময় কি হয়েছে, আওয়ামী লীগের সময় এই যে বলে 2005 সালের নির্বাচনের কথা বলল, একটু আগে শফিউল আলম প্রধান নির্বাচনটাকে কি বলল, 5ই জানুয়ারি নির্বাচনটা কি মার্কা সে দেখিয়েছে, ছবি দেখাইছে, বলছে কি কুত্তা মার্কা। সেই হলো সেটা কিভাবে নির্বাচন করা হয়েছে আপনারা দেখেছেন। আপনারা বলেন, আমরা ডাক দিয়েছিলাম জনগণকে যে আপনারা এই পুলিশ নয়, এই বিশেষ জেলার পুলিশেরা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে মনে করে, এবং তারা মনে করে আমরা যা কিছুই করি না কেন, আমাদের একটা জায়গা আছে, ওই জায়গা থেকে আমরা সব কিছু আমাদের মাফ হয়ে যাবে। আমরা যত অপরাধ করি না কেন, সব অপরাধ থেকে আমরা মাফ পেয়ে যাব, ক্ষমা পেয়ে যাব। এই হলো পুলিশের কারবার। কাজে পুলিশ বাহিনীকে আমি বলবো যে আপনারা হলেন জনগণের সেবক, জনগণের নিরাপত্তা দিতে হবে আপনাদেরকে। আপনারা জনগণের উপরে জুলুম করবেন না। আসুন, পুলিশ বাহিনীকে বলবো, আসুন, দেশটার আজকে যে দুরবস্থা করেছে আওয়ামী লীগ, এর হাত থেকে দেশকে বাঁচানোর জন্য, আপনার স্বার্থে, আপনার ছেলের ভবিষ্যতের স্বার্থে, একদিন দেশটাকে সুন্দর করার জন্য আপনারা সকলে নিয়ম মেনে, আইন মেনে কাজ করে, তাহলেই শুধুমাত্র আপনারা দেশের মানুষের সমর্থনটা লাভ করবেন, নাহলে প্রশ্নবোধক চিহ্ন হয়েই থাকবে। আরেকটা জিনিস, এরা পুলিশেরই লোক, ডিবি নাম শুনছেন, ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ, এই ডিবি নাকি এখন দায়িত্ব নিয়েছে কি কন্ট্রাক্ট কিলিং করে ডিবিরা, সেই জন্য কন্ট্রাক্ট কিলিং টাকা নিবে এত। এই আওয়ামী লীগ যাকে তাকে রামসান যদু মধু তাদেরকে ব্যাংকের চাকরি দিয়ে দিয়েছে, ফলে ব্যাংকের টাকা সব লুট হয়ে গেছে। এখন রাষ্ট্রীয় ব্যাংক, 5টি ব্যাংক খোকলা অবস্থায় পড়েছে। সেজন্যই অর্থমন্ত্রী নিজেই বলেছেন যে আমরা ব্যর্থ হয়েছি, আমার ভাষা নয়, তাদের মন্ত্রীর ভাষা এটা, আমরা ব্যর্থ হয়েছি। তিনি বলে নাই যে আমি ব্যর্থ হয়েছি, বলেছে আমরা।
তার মানে এই অবৈধ সরকার এরা ব্যর্থ হয়েছে। তাহলে এই ব্যর্থ সরকারের কি ক্ষমতায় থাকার অধিকার থাকতে পারে? ব্যাংকে কার টাকা থাকে? জনগণের, আপনাদের টাকা না, জনগণের। সেই টাকা তারা লুটে নিয়ে যাচ্ছে, লুটে নিয়ে যাচ্ছে এই আওয়ামী লীগ। ভুয়া কাগজে ব্যাংক লুট, বাংলাদেশ প্রতিদিন, এটা আমার কোনো কথা নয়, খবরের কাগজ যা জানে তাই লিখেছে তারা, এবং প্রতিনিয়ত এই কাজগুলি করছে। কাজে দেশের অর্থনীতি অবস্থা অত্যন্ত খারাপ। এই যে আমাদের গার্মেন্টস শিল্প, সেই গার্মেন্টস শিল্পটা প্রথমে শুরু করে জিয়াউর রহমান, এবং বাংলাদেশ গার্মেন্ট হাতে সব আওয়ামী লীগের গুন্ডা বাহিনী। এই জায়গায় আওয়ামী লীগের গুন্ডা বাহিনী বিশ্বজিৎকে কিভাবে তারা মারছে। সে বলেছে যে আমি কোনো রাজনীতি করি না, আমি নিরীহ, আমি একটা দর্জির দোকানে কাজ করি, আমি কোনো দলের সঙ্গে জড়িত নয়। তারপরে সে বলেছে আমার পরিচয় আমি একটা হিন্দু মানুষ, কিন্তু তাকেও তারা রেহাই দেয় নাই। ছাত্রলীগের গুন্ডা বাহিনী তাকে মেরে মেরে কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে, এবং তারা কোনো বিচার পায় না। সেই সব আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেদের ছেড়ে দেওয়া হয়েছে। এই ভয়াবহ অস্ত্রটা দেখতে পাচ্ছেন কিভাবে। এটা কি পুলিশ? এটা কি র্যাব? এটা কে? এটা ছাত্রলীগ, যুবলীগ, এরা হলো। এই অস্ত্র কোথায় পেল? আমি জানতে চাই হাসিনার কাছে, এই অস্ত্র পেল কোথায়? কেমন করে এর হাতে এই অস্ত্র হলো? এই লোককে কেন ধরা হয় না, কেন গ্রেফতার হয় না এরা? তার জবাব দিতে হবে। ছাত্রলীগ, যুবলীগের অস্ত্রধারীদের গ্রেফতার করতে হবে, তাদের নামে মামলা দিতে হবে, তাদেরকে জেলখানায় পুরতে হবে। এই হলো অবস্থা, প্রিয় ভাইয়েরা। তারপরে আজকে আমরা যদি বলি, দেখেন বলে যায় ভালো লাগে, সারা রাস্তা ভরা যে সম্বর্ধনা দিয়েছেন আপনারা, আমাদেরকে যে সম্মান দিয়েছেন, সম্বর্ধনা দিয়েছেন, সেজন্য আমি আমার নিজের এবং 20 দলীয় সকল নেতা কর্মীর পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, কুমিল্লা অত্যন্ত একটা প্রাচীন শহর, অনেক পুরাতন শহর, ঐতিহ্যবাহী শহর কুমিল্লা। এর নাম আছে কুমিল্লার, এবং কুমিল্লার লোকেরা খুব কর্মঠ। অনেক বড় বড় লোক এখান থেকে নেতা হয়েছেন, অনেক বড় বড় লোক এখানে আছেন, নাম করা লোক এখান থেকে তৈরি হয়েছে। কিন্তু কুমিল্লা শহরটা আমরা কিছু উন্নয়ন করেছিলাম, এই আওয়ামী লীগ আসার পর আর কোনো উন্নয়ন হয় নাই। আমরা চাই, আপনারাও নিশ্চয় চান, সেই জন্য অবশ্যই হয়তো যদি সুযোগ দেয় আল্লাহ তাআলা, এই কুমিল্লা শহরটাকে আমরা একটু আধুনিক শহরে পরিণত করতে চাই। আমরা সুন্দর একটা আধুনিক শহরে। আপনাদের কি মনে পড়ে যে কুমিল্লায় আইয়ুব খানের সময় আপনারা ভাই বন্ধু ছেলে মেয়ের মতো, কাজে এদেরকে নিয়ে অন্যায়ভাবে আপনারা তাদের উপর অত্যাচার জুলুম করবেন না, গুম করবেন না, খুন করবেন না এদেরকে। কিন্তু একটা বিশেষ জেলা আছে, তারা ভাবে আমরা আইনের ঊর্ধ্বে। বিশেষ জেলার পুলিশেরা, সব পুলিশ নয়, এই বিশেষ জেলার পুলিশেরা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে মনে করে, এবং তারা মনে করে আমরা যা কিছুই করি না কেন, আমরা আমাদের একটা জায়গা আছে, ওই জায়গা থেকে আমরা সব কিছু আমাদের মাফ হয়ে যাবে। আমরা যত অপরাধ করি না কেন, সব অপরাধ থেকে আমরা মাফ পেয়ে যাব, ক্ষমা পেয়ে যাব। এই হলো পুলিশের কারবার। কাজে পুলিশ বাহিনীকে আমি বলবো যে আপনারা হলেন জনগণের সেবক, জনগণের নিরাপত্তা দিতে হবে আপনাদেরকে। আপনারা জনগণের উপরে জুলুম করবেন না। আসুন, পুলিশ বাহিনীকে বলবো, আসুন, দেশটার আজকে যে দুরবস্থা করেছে আওয়ামী লীগ, এর হাত থেকে দেশকে বাঁচানোর জন্য আপনার স্বার্থে
আপনার ছেলের ভবিষ্যতের স্বার্থে একদিন দেশটাকে সুন্দর করার জন্য আপনারা সকলে নিয়ম মেনে আইন মেনে কাজ করে, তাহলেই শুধুমাত্র আপনারা দেশের মানুষের সমর্থনটা লাভ করবেন, নাহলে প্রশ্নবোধক চিহ্ন হয়েই থাকবে। আরেকটা জিনিস, এরা পুলিশেরই লোক, যেই জজ সাহেবই একটু নিরপেক্ষভাবে বিচার করবেন, তাদের পছন্দ না হলে তাকে পার্লামেন্ট থেকে বিদায় করে দেবে। এরা পার্লামেন্ট তো তাদের নিজেদের ঘর হয়ে গেছে, পার্লামেন্ট তো এখন জনপ্রতিনিধিদের কোনো এটা প্রতিনিধিত্ব করছে না, নিজেদের ঘর। যেই কিনা তারা যা বলবে তার বাইরে যদি কোনো জাজ সাহেব রায় দেয়, তাহলে তারা তাদেরকে যখন তখন চাকরি থেকে বহিষ্কার করে দেবে, বিদায় করে দেবে। কিন্তু আমি বলতে চাই, এই পার্লামেন্ট যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত নয়, কাজে এই আইন পাশ করলেও এটা বৈধতা পাবে না, পাবে না, পাবে না। আজকে জজ সাহেবদের হাত বেঁধে দিয়েছে আওয়ামী লীগ, তারা যা বলবে, হাসিনা যা বলবে সেটাই শুনতে হবে। সেজন্যই আজকে নিজেদের মামলা নিজেরা তুলে নিয়েছে, আর আমাদের মামলাগুলো সব রেখে দিয়েছে, যেটা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় দেয়া। আমাদের নামে নতুন নতুন মামলা দিচ্ছে আমাদের প্রত্যেকটা নেতাকর্মী। এই যে বলেন যে ব্যারিস্টার রফিক বলেন এম.কে. আনোয়ার বয়স্ক লোক, তার নামে পর্যন্ত মামলা দেওয়া হচ্ছে। কি মামলা? গাড়ি পুরানো মামলা। কাজেই এম.কে. আনোয়ারের নামে নতুন নতুন মামলা দিচ্ছে আমাদের প্রত্যেকটা নেতাকর্মী। এই যে বলেন যে ব্যারিস্টার রফিক বলেন এম.কে. আনোয়ার বয়স্ক লোক, তার নামে পর্যন্ত মামলা দেওয়া হচ্ছে। কি মামলা? গাড়ি পুরানো মামলা। কাজেই এম.কে. আনোয়ারের মতো লোক একজন ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, মন্ত্রী ছিলেন বারবার, তিনি কি গাড়িতে আগুন দিতে যাবেন? তবে আওয়ামী লীগের লোকজনদের অবশ্যই অভ্যাসটা আছে, তারা করে। কাজেই তারা তাদের নিজেদের অভ্যাসটা অন্যের উপর চাপিয়ে দিতে চায়। এম.কে. আনোয়ার প্রত্যেকের নামে মামলা দেওয়া আছে। এখন তাদের নামে 8,000 মামলা ছিল, হাসিনার নামে 15টা মামলা ছিল। হাসিনা এই যে MiG-29 কিনেছিল, এটা জালিয়াতি করেছে, বলেছে নতুন আসলে পুরানো, বেশি দাম দিয়ে কিনেছিল। ফ্রিগেটই ছিল না, ওটা জোড়াতালি দেওয়া সবই ছিল। এই মামলাগুলিতে হাসিনার সাজা হতো। আমি তার কাছে জানতে চাই, এই মামলাগুলি কেন উঠিয়ে নিলেন? আপনিও নিরপেক্ষ কোর্টের মাধ্যমে ফেস করতেন, দেখতাম কত সাহস। সেই জন্য তো মঈনুদ্দিন ফখরুদ্দিনের পা হয়েছিলেন। মঈনুদ্দিন ফখরুদ্দিন তো আমার কাছে এসেছিল, আমি তো তাদের ডাকে সাড়া দেইনি। আমি বলছি আমি কোনো অন্যায় করি নাই, আমার পরিবার। এই দুর্নীতির জন্য আমাদের একটা কমিশন আছে, কি দুর্নীতি দমন কমিশন, দুদক যাকে বলে, ঠিক কিনা? দুদক। এই দুদক আওয়ামী লীগের যত দুর্নীতি আছে সবার তদন্ত করেছে, মন্ত্রী এমপিদের তদন্ত করে প্রথমে রিপোর্ট দিয়েছে যে তারা দুর্নীতির সঙ্গে জড়িত। তারপরে বললাম যে এক ব্যক্তির শাসন চলছে, সে ব্যক্তির ওখান থেকে ওহী নাজিল হলো যে কোনো দুর্নীতির কথা বলা যাবে না, সমস্ত দুর্নীতি থেকে এই আওয়ামী লীগের চোরদেরকে মুক্তি দিতে হবে। যখন এই দুর্নীতি দমন কমিশন হয়ে গেল, দায় মুক্তি পাচ্ছেন ক্ষমতাসীনেরা সব দুর্নীতি থেকে মুক্তি পেয়ে গেল। তাই এর নাম হলো দায় মুক্তি কমিশন, দুর্নীতি দমন কমিশন নয়, দায় মুক্তি কমিশন। এই কমিশনগুলো কাজে এদের মাধ্যমে আজকে সরকারি এর মাধ্যমেই তারা একের পর এক দুর্নীতি করে চলেছে। আপনারা দেখেছেন আজকে সরকার, আজকে যদি দেখেন এই আওয়ামী লীগের সময় কি হয়েছে, নিরপেক্ষ কোর্টের মাধ্যমে ফেস করতেন, দেখতাম কত সাহস।
সেই জন্য তো মঈনুদ্দিন ফখরুদ্দিনের পা ধরেছিলেন। মঈনুদ্দিন ফখরুদ্দিন তো আমার কাছে এসেছিল, আমি তো তাদের ডাকে সাড়া দেইনি। আমি বলছি আমি কোনো অন্যায় করি নাই, আমার পরিবার কোনো অন্যায় করে নাই, তাই আমি দেশ ছেড়েও যাব না এবং তোমাদের সঙ্গে কোনো আঘাত করবো না, করি নাই সেটা। এবং সেজন্যই তাহলে মঈনুদ্দিন ফখরুদ্দিন তো আমাকেও ক্ষমতার কথা বলেছিল। আমি বলেছি তোমাদের বৈধতা তোমরা পেতে পারো না, অন্যায়ভাবে অবৈধভাবে তোমরা ক্ষমতা দখল করে দেশটার ক্ষতি করেছ। সেজন্য আমি তাদের সঙ্গে রাজি না হতে তারা আমার মামলা, তারা হাসিনাকে ক্ষমতায় বসায় এবং আমাদেরকে মাত্র 35টা সিট, যেটা বিএনপি কোনোদিনও পেতে পারে না। বিএনপি সবসময় দেখেছেন সারা দেশে আমরা যাচ্ছি, কি অবস্থা, বিএনপির পেছনে মানুষের ঢল নামছে। আজকে যদি সেজন্যই আমরা বলি হাসিনা আপনারা যদি এতই জনপ্রিয় হন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে প্রমাণ করুন যে জনপ্রিয় আপনারা, জনপ্রিয়তা আপনাদের আছে, জনগণ আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সেই সাহসটা নাই। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার তার নামে পর্যন্ত মামলা দেওয়া হচ্ছে। কি মামলা? গাড়ি পুরানোর মামলা। কাজেই এম কে আনোয়ারের মতো লোক একজন ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, মন্ত্রী ছিলেন বারবার, তিনি কি গাড়িতে আগুন দিতে যাবেন? তবে আওয়ামী লীগের লোকজনদের অবশ্যই অভ্যাসটা আছে, তারা করে। কাজেই তারা তাদের নিজেদের অভ্যাসটা অন্যের উপর চাপিয়ে দিতে চায়। এম কে আনোয়ার প্রত্যেকের নামে মামলা দেওয়া আছে। এখন তাদের নামে 8,000 মামলা ছিল, হাসিনার নামে 15টা মামলা ছিল। হাসিনা এই যে মিগ 29 কিনেছিল, এটা জালিয়াতি করেছে, বলেছে নতুন আসলে পুরানো, বেশি দাম দিয়ে কিনেছিল। ফ্রিগেটই ছিল না, ওটা জোড়াতালি দেওয়া সবই ছিল। এই মামলাগুলিতে হাসিনার সাজা হতো। আমি তার কাছে জানতে চাই এই মামলাগুলি কেন উঠিয়ে নিলেন? আপনিও নিরপেক্ষ কোর্টের মাধ্যমে ফেস করতেন, দেখতাম কত সাহস। সেই জন্য তো মঈনুদ্দিন ফখরুদ্দিনের পা ধরেছিলেন। মঈনুদ্দিন ফখরুদ্দিন তো আমার কাছে এসেছিল, আমি তো তাদের ডাকে সাড়া দেইনি। আমি বলছি আমি কোনো অন্যায় করি নাই, আমার পরিবার কোনো অন্যায় করে নাই, তাই আমি দেশ ছেড়েও যাব না এবং তোমাদের সঙ্গে কোনো আঘাত করবো না, করি নাই সেটা। এবং সেজন্য